আপনি কি জানেন বুদ্ধদেব ভট্টাচার্য সাদা ধুতি আর ধবধবে সাদা পাঞ্জাবির পিছনে লুকিয়ে রাখতেন নিজের ভণ্ডামিকে? বামপন্থীরা মুখে ঈশ্বর বা মূর্তি পূজায় বিশ্বাস করে না, কিন্তু রাশিয়ার লেনিনের মূর্তি পুজো করতে তারা কখনো ভোলে না। আর বাংলায় তাদের ক্যাডারদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য কোনো মূর্তির চেয়ে কম নন। নতুন শব্দবন্ধনীও আবিষ্কার করে ফেলেছিল কমরেডরা, ব্র্যান্ড বুদ্ধ। কিন্তু এই তথাকথিত ভদ্রলোক বুদ্ধদেব ভট্টাচার্যের আসল রূপটা কী ছিল? ধবধবে সাদা ধুতি পরেই কি নন্দীগ্রামের নির্মম রক্ত আর নেতাইয়ের গণহত্যা ঢাকা দেওয়া যায়? চোরদের সঙ্গে ক্ষমতার সমঝোতা করে কি কোনোদিন সাধু সাজা সম্ভব? আজ সময় এসেছে এই ভণ্ডামির মুখোশটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার। পর্দা ফাঁস করব বুদ্ধদেব ভট্টাচার্যের ভণ্ডামির, যা জানলে চমকে উঠবেন আপনিও। জানবেন কিভাবে মিথ্যা মিথ তৈরি করা হয়েছিল এই মানুষটার নামে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন। আপনি কি মনে করেন বামপন্থী মানেই ভণ্ড? জানান কমেন্ট করে। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। চলুন ইতিহাসের কিছু পাতা উল্টে দেখা যাক। সালটা 1993। বুদ্ধদেব ভট্টাচার্য তখন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মন্ত্রিসভার প্রভাবশালী মন্ত্রী, তথ্য এবং সংস্কৃতি মন্ত্রী। হঠাৎ একদিন কোনো এক নাটকীয় কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বসলেন। সাংবাদিকরা যখন কারণ জিজ্ঞাসা করলেন, বুদ্ধদেব ভট্টাচার্য অত্যন্ত সগর্বে ঘোষণা করলেন যে তিনি চোরেদের মন্ত্রিসভায় থাকতে চান না। আজকের সিপিএমের কমরেডদের কাছে আমাদের খুব সোজা প্রশ্ন, আপনারা কাকে বিশ্বাস করবেন, জ্যোতি বসু নাকি বুদ্ধদেব ভট্টাচার্য? জ্যোতি বসু আর তার দল কি সত্যি চোর ছিল, নাকি বুদ্ধদেব ভট্টাচার্য সম্পূর্ণ মিথ্যার বানানো মন্তব্য করেছিলেন? কমরেড, আজ আপনারা ক্রিমিনালদের দল তৃণমূলকে চোর বলে চিৎকার করেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের কথাতে তো জ্যোতি বসুর গোটা সরকারটাই ছিল দুর্নীতির আখড়া। এটা তো বিরোধী দলের কোনো নেতার অভিযোগ নয়, এটা খোদ আপনাদের মহিরুহ বুদ্ধদেব ভট্টাচার্যের মুখের সরাসরি স্টেটমেন্ট। তাহলে কি এবার তৃণমূলকে চোর বলার সাথে সাথে সেলিম, সুজন, মীনাক্ষী, শতরূপরা জ্যোতি বসুর সরকারটাকেও চোরেদের সরকার বলবে? না বললে কিন্তু বুদ্ধদেবকে প্রকৃত শ্রদ্ধা করা যাবে না কমরেড। চোরেদের মন্ত্রিসভার এই নাটকের সবচেয়ে হাস্যকর আর ভণ্ডামিপূর্ণ দৃশ্যটা এখনও কিন্তু বাকি রয়েছে। যে জ্যোতি বসুকে তিনি চোর বললেন আর যে মন্ত্রিসভাকে তিনি চোরেদের আখড়া বললেন, কয়েকদিন যেতে না যেতেই সেই গদি আর ক্ষমতার মোহে সেই চোরেদের মন্ত্রিসভাতেই তিনি আবার হাসি মুখে ফিরে এলেন। শুধু ফিরেই এলেন না, কিছুদিন পর সেই জ্যোতি বসুর আশীর্বাদ ধন্য হয়েই রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারেও বসে পড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য। যদি জ্যোতি বসুর সরকার চোরদের সরকার হয়ে থাকে, তবে সেই সরকারের অংশ হওয়া এবং পরবর্তীতে তার উত্তরাধিকার বহন করা কি চরম নৈতিক দেউলিয়াপনা ও ভণ্ডামি নয়? নীতি আর দর্শনের বড় বড় বুলি দেওয়া বামপন্থীরা এই ঐতিহাসিক সত্যটা আজও অত্যন্ত কৌশলগতভাবে এড়িয়ে যায়। বুদ্ধদেব ভট্টাচার্য নাকি খুব সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন। প্রতিদিন বিকালে নন্দনে যেতেন, ব্র্যান্ডেড সিগারেট ফুঁকতেন, রবীন্দ্রসঙ্গীত শুনতেন, বিদেশি নাটক অনুবাদ করতেন আর নিজেকে সুশীল সমাজের সর্বোচ্চ প্রতীক হিসেবে তুলে ধরতেন। কিন্তু এই নন্দনপ্রেমী প্রগতিশীল মুখ্যমন্ত্রীর প্রকৃত রূপ দেখেছিল নন্দীগ্রামের মেহনতি মানুষ। 2007 সালের 14ই মার্চ বাংলার রাজনীতির ইতিহাসে এক কলঙ্কিত দিন। যে কৃষকদের কাঁধে ভর করে বামপন্থীরা ক্ষমতার চূড়ায় উঠেছিল, নিজেদের জমি বাঁচানোর অপরাধে সেই সাধারণ কৃষকদের ওপর পুলিশ ও দলীয় ক্যাডারদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হলো। সরকারি হিসেব অনুযায়ী 14 জন নিরীহ মানুষ সেখানে পুলিশের গুলিতে সেদিন প্রাণ হারিয়েছিলেন, আর বেসরকারি হিসেবে কত শত মানুষ নিখোঁজ ও নির্যাতিত হয়েছিলেন তার কোনো হিসাব নেই। 14ই মার্চে সেই নৃশংস গণহত্যার পর বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অনুশোচনা করা তো দূরের কথা, অত্যন্ত অহংকার আর ঔদ্ধত্যের সাথে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, দে হ্যাভ বিন পেইড ব্যাক ইন দেয়ার ওন কয়েন। মানে ওদের ভাষাতেই তাদেরকে উত্তর দেওয়া হয়েছে। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী যখন নিজের রাজ্যে নিরস্ত্র, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া কৃষক পরিবারের প্রতি এমন ব্যবহার করেন, তখন কি তার মধ্যে মানবতা বা প্রগতির বিন্দুমাত্র ছাপ বাকি থাকে? 2007 সালের নভেম্বর মাসে সিপিএমের সশস্ত্র ক্যাডাররা যখন জমি রক্ষা কমিটির উপর তাণ্ডব চালাচ্ছিল, তখনও বুদ্ধদেব হাড়মাতদের সমর্থনে কথা বলছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য আরও বলছিলেন, তার দলের ছেলেরা জাতীয় কর্তব্য পালন করছে। রক্তস্নাত মেদিনীপুরে মানুষ মারা নাকি সিপিএম ক্যাডারদের জন্য ছিল জাতীয় কর্তব্য। ছি, ভাবতেও পারি না। নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্যের রক্ত পিপাসা থেমে থাকেনি। 2011 সালের 7ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের ছোট্ট গ্রাম নেতায় সেখানে কি ঘটেছিল?
সিপিএমের স্থানীয় প্রভাবশালী নেতা রথীন দণ্ডপাটের বাড়ি থেকে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হারমাত ক্যাম্প পরিচালনা করা হচ্ছিল। গ্রামবাসীরা যখন সেই সশস্ত্র ক্যাডার ক্যাম্পের প্রতিবাদ জানালেন এবং তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বললেন, তখন সেই বাড়ি থেকে এলোপাথারি গুলি বর্ষণ করা হলো। এর ফলে 9 জন নিরীহ গ্রামবাসী সঙ্গে সঙ্গে প্রাণ হারালেন, যার মধ্যে 4 জন ছিলেন একেবারে পুষ্টিহীন সাধারণ মহিলা। প্রায় 28 জন নিরীহ মানুষ গুরুতর আহত হয়ে চিরতরে পঙ্গু হয়ে গেলেন। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে এই নিয়ে নীরব থাকার পরে পরবর্তীতে নির্বাচনে ভরাডুবির ভয়ে এক জনসভায় দাঁড়িয়ে ঠান্ডা মাথাতেই বলেছিলেন, নেতাইয়ে আমাদের ছেলেরা একটা ভুল করে ফেলেছে, মস্ত বড় ভুল। 9 জন তরতাজা মানুষকে ঠান্ডা মাথায় ঝাঁঝরা করে দেওয়া কি স্রেফ ক্যাডারদের একটা ভুল? মানুষকে পাখির মতো গুলি করে মেরে ফেলাকে যে মুখ্যমন্ত্রী বা যে দল স্রেফ একটা ছোট ভুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের মুখে গণতন্ত্র, মানবাধিকার আর সোশ্যালিজমের কথা মানায় না। যে বামপন্থীরা আজ মোড়ে মোড়ে দাঁড়িয়ে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা, ব্যক্তি স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার পাঠ দেয়, সেই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে 2007 সালের নভেম্বর মাসে কলকাতার বুকে চরম মৌলবাদী তাণ্ডব দেখা গিয়েছিল। জ্যোতি বসুর উক্তি দিয়ে কমরেডরা ফেসবুকে পোস্ট করে থাকে, সরকার না চাইলে দাঙ্গা হয় না। বুদ্ধদেবের সরকার কি তবে সেদিন চেয়েছিল যে কলকাতায় দাঙ্গা হোক? বুদ্ধদেব তো আরও বলতেন, বাংলায় মসজিদ মন্দির ভাঙতে এলে মাথা ভেঙে দেব। কিন্তু সেদিন তসলিমাকে বাংলায় রাখতে পারেননি তিনি, কারণ সেই তার ভোট ব্যাংক। বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতা থেকে বিতাড়িত করার জন্য একদল ধর্মান্ধ মৌলবাদী যখন পার্ক সার্কাস ও কলকাতার রাজপথ অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করল, তখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার সেই উগ্র মৌলবাদীদের সামনে সম্পূর্ণ হাঁটু গেড়ে বসেছিল। মুক্ত চিন্তার লেখিকাকে নিরাপত্তা দেওয়ার বদলে মধ্যরাত্রে তাকে কলকাতা থেকে চোরের মতো বিমানে তুলে জয়পুরে পাঠিয়ে দেওয়া হলো। কোথায় গেল তখন বামপন্থীদের ধর্মনিরপেক্ষতা? কোথায় গেল তাদের বাক স্বাধীনতা? মৌলবাদীদের তুষ্ট করতে এবং নিজেদের ভোট ব্যাংক বাঁচাতে একজন লেখিকার বাক স্বাধীনতাকে বলি দেওয়া হলো সেদিন। বুদ্ধদেব ভট্টাচার্যের এই নক্কারজনক সিদ্ধান্ত প্রমাণ করেছিল যে বামপন্থীদের মুক্তচিন্তা কেবল কাগজে কলমে, বাস্তবে তারা ভোট ব্যাংকের কাছে দাসত্ব করতে দ্বিধাবোধ করে না। কমরেডদের 2 গর্ব, জ্যোতি আর বুদ্ধ। জ্যোতি বসু মানে কি? জ্যোতি বসু মানে 34 বছরের অন্ধকার বাংলা, লোডশেডিং আর হ্যারিকেনের ধোঁয়াশা। জ্যোতি বসু মানে 1978 সালে মরিচঝাপিতে হাজার হাজার শরণার্থীকে গণহত্যা করা। জ্যোতি বসু মানে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজি তুলে দিয়ে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। আর বুদ্ধদেব ভট্টাচার্যের মানে? বুদ্ধদেব ভট্টাচার্য মানে নন্দীগ্রাম ও নেতাইয়ের রক্তে রাঙানো মেদিনীপুর, কারখানা করার নামে কৃষকদের উর্বর জমি জবরদখলের চেষ্টা, তসলিমা নাসরিনকে তাড়ানো আর নিজের স্বার্থে চোরদের সাথে বারবার আপোষ করার এক তথাকথিত ভদ্রলোকের রাজনৈতিক ভণ্ডামি। একজন শাসক হিসেবে রাজত্ব চালিয়ে বাংলাটাকে শিল্পের শ্মশান বানিয়েছেন, আর অন্যজন নিজেকে সুশীল ভদ্রলোক সাজিয়ে সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নাটকের সংলাপের মতো রাজনীতি করে গেছেন। বামপন্থী রাজনীতি মানেই এই দ্বিচারিতা। বাংলাকে 34 বছর ধরে প্রগতির মিথ্যা স্বপ্ন দেখিয়ে বোকা বানানো হয়েছে, সংস্কৃতির দোহাই দিয়ে, বিপ্লবের দোহাই দিয়ে আসলে রাজত্ব চালানো হয়েছে বন্দুকের নলে, ক্যাডার রাজে এবং উগ্র তোষণ নীতিতে। জ্যোতি বসুর মন্ত্রিসভাকে চোরেদের মন্ত্রিসভা বলে পদত্যাগ করার পর আবার সেই চোরদের সরকারেই ফিরে আসা, নন্দীগ্রাম ও নেতায়ে নিরপরাধ সাধারণ মানুষ ও কৃষকদের বুকে গুলি চালিয়ে তাকে জাতীয় কর্তব্য বা ছেলেদের ভুল বলে আড়াল করা, আর মুক্ত চিন্তার দোহাই দিয়ে মৌলবাদীদের ভয়ে একজন লেখিকাকে রাজ্য ছাড়া করা, এ সবটাই বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার দলের প্রকৃত ঐতিহাসিক সত্য। বামপন্থা মানে এই দ্বিচারিতা আর আত্মপ্রতারণা। নিজেদের ক্ষমতার স্বার্থে তারা যে কোনো সময় তাদের নীতি ও দর্শনকে বিক্রি করে দিতে পারে। তাই বুদ্ধদেব ভট্টাচার্যের ধবধবে সাদা ধুতির আড়ালে থাকা রাজনীতি আসলে হিংসা, রক্ত আর চরম ভণ্ডামিতে ভরা। আজ সময় এসেছে এই ঐতিহাসিক রাজনৈতিক ভণ্ডামির বিরুদ্ধে সোচ্চার হওয়ার। নিজেদের এই রক্তাঙ্কিত অতীত আর ভণ্ডামিকে কোনো বিভ্রান্তিকর যুক্তি দিয়ে কমরেডদের আর ঢাকতে দেওয়া যাবে না। আপনাদের কি মনে হয়, জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্যের এই ঐতিহাসিক ভণ্ডামি আর রক্তাঙ্কিত অতীতকে কি বাংলার মানুষ কোনোদিন ক্ষমা করতে পারবে? নেতাই ও নন্দীগ্রামের সেই কালো দিনগুলোর কথা আপনার কেমন মনে পড়ে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি যদি চোখ খুলে দেওয়ার মতো হয় তবে এখনই প্রচুর শেয়ার করুন, যাতে প্রতিটি মানুষের কাছে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বামপন্থীদের এই আসল ইতিহাস ও নির্মম সত্য পৌঁছে যায়। আর এই ধরনের নিরপেক্ষ কড়া রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।
সত্যের পক্ষে থাকুন, সোচ্চার থাকুন। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।